দর্শক সবাইকে স্বাগত আমাদের বিশেষ আয়োজন নারীর প্রতি সহিংসতা প্রেক্ষিত বাংলাদেশ অনুষ্ঠান জুড়ে আপনাদের সঙ্গে থাকছি আমি নাজিয়া কণা। বিশ্বব্যাপী ১৬ দিন ধরে পালিত হচ্ছে নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ। আমাদের সেই আয়োজনে শামিল হতেই প্রগতির পথে নারী বাধা সমাজ থেকে বিশ্বে এই শিরোনামে আজকে আমাদের সঙ্গে আলোচনায় যুক্ত হয়েছেন দুই বিশিষ্ট মানুষ। আমরা শুরুতেই দর্শক আপনাদেরকে তাদের সঙ্গে পরিচয় করিয়ে দিই। আমাদের সঙ্গে যুক্ত আছেন শিরিন পারভিন হক, তিনি প্রধান নারী বিষয়ক সংস্কার কমিশন, প্রতিষ্ঠাতা সদস্য নারী পক্ষ এবং একজন মানবাধিকার কর্মী। আপনাকে স্বাগত আমাদের আজকের আয়োজনে। দর্শক আমাদের সঙ্গে আরও যুক্ত আছেন অধ্যাপক ডক্টর তাসনিম সিদ্দিকী, তিনি অভিবাসন বিশেষজ্ঞ এবং অধ্যাপক রাষ্ট্রবিজ্ঞান বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়। আপনাকেও স্বাগত আমাদের আজকের এই আয়োজনে। আমরা যে বিষয়টি নিয়ে কথা বলছিলাম যে প্রগতির পথে নারী বাধা সমাজ থেকে বিশ্ব এবং যে প্রেক্ষাপট নিয়ে কথা বলছিলাম সেটিতে আমি শুরুতেই শিরিন পারভিন হক আপনার কাছে আসি। এই যে দিবসটি ১৬ দিন ধরে পালিত হচ্ছে, এর তাৎপর্য আসলে কি এবং বাংলাদেশের প্রেক্ষাপটের গুরুত্ব কতটুকু? এটার একটা ঐতিহাসিক প্রেক্ষিত আছে। সেটা হচ্ছে ডমিনিকান রিপাবলিক যখন সামরিক শাসনের মধ্যে, তখন ১৯৮১ সালে সামরিক সেনা দ্বারা ৩ বোন, মিরাবেল সিস্টার্স বলে থাকি আমরা, এই ৩ বোনকে ধর্ষণ করে হত্যা করা হয়েছিল। এই জিনিসটাই পালন করার জন্য পরবর্তীতে প্রথম যেটা ল্যাটিন আমেরিকান অ্যান্ড সেন্ট্রাল আমেরিকান এনকুয়েন্ট্রো বলে, এনকাউন্টার নারীদের মহাসম্মেলন, সেখানে একটা প্রস্তাব আসে যে এই দিনটাকে স্মরণ রাখার জন্য এই দিনটাকে ঘিরে আন্তর্জাতিকভাবে নারী নির্যাতন প্রতিরোধ দিবস হিসেবে পালন করা হোক। এই তখন থেকে কিন্তু এটা পালন হচ্ছে। আর বাংলাদেশে আমরা পালন করতে শুরু করি ৯৭ সালে। নারী পক্ষই প্রথম উদ্যোগটা নেয়। উদ্যোগটা নিয়ে একটা আন্তর্জাতিক নারী দিবস উদযাপন কমিটি ছিল আমাদের, যেটা ৮ই মার্চ আমরা একসাথে উদযাপন করি। সেই কমিটির সবাইকে ডেকে আমরা বললাম আমরা এই দিনটাও উদযাপন করতে চাই। এই দিনটা মানে ২৫শে নভেম্বর, এবং সেটা আমরা প্রথম করলাম ৯৭ সালে। এবং এই প্রথম ঢাকা শহরে মেয়েদের রাতের বেলায় মশাল মিছিল হলো, সেই রমনা পার্ক থেকে নিয়ে ধানমন্ডি মাঠ পর্যন্ত। তো এইটা ছিল আমাদের ঐতিহাসিকভাবে যে প্রেক্ষাপটটা সেটা। এখন বাংলাদেশে আমরা এটা পালন করছি একটা পয়েন্টে, এই জিনিসটা আন্তর্জাতিকভাবে তো পালন হচ্ছিলই, একটা সময় এসে জাতিসংঘ এটাকে একটা বিশেষ দিবস হিসেবে তাদের কর্মসূচির মধ্যে নিয়ে আসে ৯১ সাল থেকে বোধহয় ৯১ সাল থেকে। তো সেখানে যেটা ছিল ইংরেজিতে ইন্টারন্যাশনাল ডে অফ প্রোটেস্ট এগেনস্ট ভায়োলেন্স এগেনস্ট উইমেন, জাতিসংঘ সেটাকে বানিয়ে দিল ইন্টারন্যাশনাল ডে ফর দ্য এলিমিনেশন অফ ভায়োলেন্স এগেনস্ট উইমেন। এটা হচ্ছে দৃষ্টিভঙ্গির ব্যাপার। আমরা যারা রাস্তায় আছি বা লড়াইয়ে আছি, আমরা এটা প্রতিরোধ চাই, এটা প্রতিবাদ করি। আর যারা সংস্থায় বসে আছেন তারা এটাকে দূর করবেন, কারণ জাতিসংঘের মূল সহযোগী হচ্ছে রাষ্ট্র। বাংলাদেশ তার মানে রাষ্ট্রীয়ভাবে কি কি করা দরকার, সেই জন্য ওটা হচ্ছে টু এলিমিনেট ভায়োলেন্স এগেইনস্ট উইমেন। সেই জায়গা থেকে আমরা এই বিষয়টা নিয়ে আরও শুনবো আপনার কাছে। আমরা এই মুহূর্তে অধ্যাপক ডক্টর তাসনিম সিদ্দিকী, আপনার কাছে একটু জানতে চাই, নারীর প্রতি সহিংসতা কিন্তু বাংলাদেশে এখনও চলমান এবং আপনারা এই নিয়ে দুজনেই আসলে অনেক কাজ করছেন। কি ধরনের সহিংসতা আসলে নারীর প্রতি হয়, এই বিষয়গুলো যদি একটু সামনে নিয়ে আসতেন। এটা তো সমাজ থেকে হচ্ছে, পরিবার থেকে হচ্ছে, রাষ্ট্রের ভেতরে হচ্ছে, আন্তর্জাতিক পরিসরে হচ্ছে। প্রতিটা জায়গায় নারী যেহেতু একটা অধস্থন অবস্থার থেকে শুরু করেছে এবং সমাজের যে প্যাট্রিয়ার্কি যেভাবে সমাজ ব্যবস্থাটাকে তৈরি করেছে, সেখানে প্রতি সময়ই নারীকে একটা অধস্থন অবস্থায় রেখেছে। তো তাহলে আমরা যদি পরিবার থেকে শুরু করি, অনেক আমার বন্ধু আছেন যারা বলবেন আসলে পরিবার আমার জন্য কারাগার। কারণ এই পরিবারের ভেতরে যেই রীতি নীতি নিয়ম এবং মূলত পুরুষতন্ত্রের যেটা চাহিদা, সেই অনুযায়ী একজন নারীকে চলতে গেলে
তার যেই বাধাগুলো সম্মুখীন হতে হয় সেগুলো কিন্তু সে পরিবারের ভেতরেই সবচেয়ে আগে আসে। সম্পত্তির অধিকারের কথা যদি চিন্তা করেন, সেটা পরিবারের ভেতরে সে সবচেয়ে আগে ভোগ করে। যতই আমরা বলি না কেন নারীর অর্ধেক অধিকার সম্পত্তিতে আছে, সেইটুকু প্রতিষ্ঠা করতেও কিন্তু নারীর পরিবারের ভেতরে যুদ্ধে নামতে হয়। তখন সে লোভী ইত্যাদি হিসেবে চিহ্নিত হয় ভাই দ্বারা শাসিত সমাজ ব্যবস্থা ইত্যাদি। এখন আপনি যদি সামাজিক জায়গাটায় আসেন, আমি এখানে সোজা যদি অভিবাসী শ্রমিকদের নিয়ে আসি, আপনি দেখবেন যে যেখানে যাবেন যে নারী অভিবাসী বিদেশ যাচ্ছে, তার মানেই সে হচ্ছে বিভিন্ন রকম খারাপ কাজে যুক্ত, তাকে এটার সাথে যুক্ত করে ফেলবে স্ট্রেইট অ্যাওয়ে। আবার অর্থাৎ তিনি বিদেশে গেছেন, খারাপ। তো এই যে সামাজিক একটা যে তার বিরুদ্ধে একটা অপবাদ, যে অপবাদ হয়তো সম্পূর্ণভাবেই মিথ্যা, হ্যাঁ, সেইভাবে সেটা কিন্তু সমাজ থেকে তৈরি হচ্ছে। সমাজ থেকে তৈরি হচ্ছে, দেখবেন যে কোনো জায়গায় একটা গালি দিতে গেলে আমরা বলি বেশ্যা। এই গালিটা কি করে দিই? সে তো একটা সামাজিক একটা অবস্থার ভিতরে পড়ে তাকে বাধ্য হতে হয়েছে একটা প্রফেশনে যেতে। সেইখানে যখন গেছে তাকে গালি দিচ্ছি, গালি কিন্তু দিই না যে তার এই সুবিধা নিতে যাচ্ছে, সেখানে কিন্তু গালিটা দিই না, গালি দিচ্ছি তাকে। কেউ খারাপ কাজ করলে তাকে বলছি যে সে এ তো ওই রকম কাজ করেছে। তো তাহলে আপনি দেখতে পাচ্ছেন, এবং যদি আপনি চাকরি বাকরি যে কোনো জায়গায় আসেন, দেখবেন, আমি জানি সরকারি কর্মচারী যারা রয়েছেন তাদের ভেতরে প্রচুর ব্যক্তি আছেন, তাদের যে ঊর্ধ্বতন যে ব্যক্তি রয়েছেন যিনি লেখেন এসিআর, তিনি কিন্তু সেখানটায় তার সাথে তার কি পরিমাণ সম্পর্ক তৈরি করবার যোগ্যতা রাখেন, সেই জায়গার উপরে তার প্রমোশন কিন্তু অনেক ক্ষেত্রে নির্ভর করে। সর্বক্ষেত্রে বলবো না, অনেক ক্ষেত্রে নির্ভর করে। তো প্রতিটা পর্যায়ে আপনি দেখবেন নারীর অধস্তনতা কিন্তু তাকে এরকম একটা জায়গায় নিয়ে যায়। কিন্তু নারী কিন্তু দুর্বল অবলা নয়। আজকের নারী প্রতিটা পর্যায়ে এটাকে ফাইট করে, এবং ফাইট করে করে সে কখনো রেজিলিয়েন্স ডেভেলপ করে, কখনো বা এটার সাথে অ্যাডাপ্ট করে নিজেকে এগিয়ে নিয়ে চলে যায়, নিজের জায়গায় সে চলে যায়। এবং সেটাই কিন্তু এই যে আজকে প্রতিরোধের প্রতিপাদ্য, সেটা কিন্তু সেই জায়গা থেকেই। আপনার কথার রেশ ধরে আমি শিরিন পারভীন হক আপনার কাছে একটু জানতে চাই, এই যে পরিবার থেকে এবং সামাজিকভাবে নারীকে পেছনে টেনে ধরে রাখা হচ্ছে, আমরা দেখি যে অনেক সময় আইন আছে, কিন্তু অনেক সময় দেখা যায় যে রাষ্ট্রের চেয়েও সমাজের ভূমিকা অনেক বেশি হয়ে যায়, কিংবা প্রভাব অনেক বেশি থাকে, বা ক্ষমতাধর আমরা বলি। তো এই জায়গাগুলোতে আসলে কিভাবে কাজ করা যায়? আপনি অনেক দিন ধরে এই সেক্টরে কাজ করছেন, এবং নারীদের অধিকার প্রতিষ্ঠায় আপনি, আমি বলি যে বাংলাদেশে একজন অগ্রদূতদের একজন, আপনার কি মনে হয় কি করা উচিত? মানে কাজ তো প্রচুর করা উচিত, এবং বহুমুখী কাজ, এই কাজের কোনো শেষ নেই। আমরা এত বছরেও কিন্তু খুব বেশি কিছু অর্জন করতে পারি নাই এই ক্ষেত্রে। এখনো যেটা তাসনিম বলল, এখনো মেয়েরা মার খেয়ে যাচ্ছে বাড়িতে, রাস্তায় রাস্তায় নানা রকম নিপীড়নের শিকার হচ্ছে, অফিসে নিপীড়নের শিকার হচ্ছে, কর্মক্ষেত্রে নিপীড়নের শিকার হচ্ছে। সুতরাং মেয়েরা কিন্তু এই জায়গাটায় আমরা খুব বেশি আগাতে পারি নাই। অন্য অনেকভাবে মেয়েরা কিন্তু এগিয়ে গেছে। লেখাপড়ার ক্ষেত্রে মেয়েরা কিন্তু এগিয়ে আছে। আমরা যখন বোর্ডের রেজাল্ট দেখি তখনই দেখতে পাই যে মেয়েরা অনেক এগিয়ে আছে। অনেক ক্ষেত্রে পেশাগত অনেক পেশায় মেয়েরা এসছে এবং ভালো করছে, সেই সব দিক থেকে এগিয়ে এসছে। তো সুতরাং অগ্রগতির দিকটাও আছে, কিন্তু এই একটা জায়গায় গিয়ে সেই সকল অগ্রগতিকে মানে নস্যাৎ করে ফেলতে পারে, সেটা হচ্ছে এই হুমকিটা। যত নির্যাতন হচ্ছে তার চেয়ে বেশি নির্যাতনের হুমকি নিয়ে মেয়েদেরকে বসবাস করতে হচ্ছে। তো এই হুমকিটা কিন্তু একটা মানুষকে সংকুচিত করে দেয়, ভীত করে দেয়, এবং এই জন্য মেয়েরা আগাতে গিয়ে থমকে যায়, আগাতে গিয়ে বারবার থমকে যায়। তো এই জন্য এই জিনিসটা খুবই গুরুত্বপূর্ণ যে রাষ্ট্র থেকে শুরু করে সমাজ, সংসার, গৃহ এবং বাইরের অচেনা মানুষ, সব জায়গায় কিন্তু নারীরা নিগৃহীত হচ্ছে। তো এই প্রত্যেকটা জায়গায় কিছু করার আছে, এবং সবচেয়ে প্রধান যেটা করার সেটা হলো নারীকে মানুষ হিসেবে চিহ্নিত করা, মানুষ হিসেবে চেনা। আমাদের নারী পক্ষের একটা স্লোগান আছে, নারীকে মানুষ হিসেবে চিনুন, জানুন, সম্মান করুন। এটা খুব জরুরি, কিন্তু সামাজিক সচেতনতাটা আসলে কতটা তৈরি হচ্ছে মানুষের মধ্যে? এটা তো কোনো মাপকাঠি আমার কাছে নাই, কিন্তু আপনারা যেহেতু এই জায়গাটায় কাজ করি মনে হয় আগের চেয়ে অনেক বেশি সচেতন মানুষ হয়েছে। কিন্তু সচেতনতা কিন্তু
ইমিডিয়েটলি কিন্তু অ্যাকশনে ট্রান্সলেট হয় না। সুতরাং অনেক সচেতন মানুষও কিন্তু বউ পিটায়। সো সচেতনতাটা দরকার, আবশ্যক, কিন্তু যথেষ্ট না। সেটাকে আরো আরো বেশি সচেতনতা এবং Accountability আমার মনে দরকার। হয় সামাজিক পরিবার এবং সরকারের পক্ষ থেকে অ্যাকাউন্টেবিলিটি দরকার, শাস্তি জবাবদিহিতা যেটা ও জবাবদিহিতা বলল, চাই। এই জবাবদিহিতা অনেক সময় দেখা যায় যে শাস্তির বিষয়টা নিশ্চিত হচ্ছে, কিন্তু অনেক সময় শাস্তি পেলেও আমরা অনেকেই হচ্ছে যাই না যে আইনের কাছে, কারণ সামাজিকভাবে আমাকে হতে হবে, পরিবারের কাছে ছোট হতে হবে, কিংবা যেটা বললো যে তাকে নানা ধরনের অপমান অপদস্থ হতে হবে। এই জায়গাগুলোতে কিভাবে কাজ করা যায়? আপনি দেখেন 85% নারী, যে একটা সার্ভে হয়েছিল সেখানে দেখা গেছে বাংলাদেশে 85% বিবাহিত নারী কোনো না কোনো সময়ে শিকার হয়েছেন সহিংসতার। তারপরে শিশুর কথা চিন্তা করলে দেখা যাচ্ছে তাদেরও এরকম একটা ফিগার, বলা হয়েছে বাংলাদেশে প্রায় 25,000-এর মতন এক বছর নারী ট্রাফিকিংয়ের শিকার হচ্ছেন। এই সমস্তগুলো কিন্তু বাস্তবতা, কিন্তু এই বাস্তবতার থেকে বের হওয়ার জন্য নারী ফাইট করে চলেছে। কিন্তু এই ফাইটটা শুধু নারীর একার নয়, এই ফাইটটা কিন্তু সবার। আপনি যদি দেখেন নারী ক্ষমতায় অধস্তন জায়গায় ছিল দেখে তার উপরে, তেমনি আপনি যদি আজকে থার্ড জেন্ডারের কথা চিন্তা করেন তাদেরও কিন্তু একই ধরনের একটা বাধার মুখে তাকে পড়তে হচ্ছে। ডিসেবল, যে ফিজিক্যালি মেন্টালি ডিসেবল চিলড্রেন বা যা আমাদের এখানে আছে, তাদের উপরে যে সহিংসতাটা হয়, সেই সহিংসতাটা সমাজ যখন তাকে বোঝে না, তার বিভিন্ন কর্মকাণ্ড নিয়ে তাকে ভেঙাতে থাকে। অর্থাৎ সমস্তটা জায়গায় সহিংসতা এক ধরনের যে রূপ নেয়, সেটা ভাঙতে গেলে একদিকে যেরকম সচেতনতা, অন্যদিকে তেমনি রাষ্ট্রের অ্যাকাউন্টেবিলিটি। আমি বলবো দীর্ঘদিন ধরে এই রাষ্ট্রটা অ্যাকাউন্টেবল ছিল না, যার ফলে রাষ্ট্রের বিভিন্ন প্রভাবশালী পজিশনে যারা বসেছিলেন তারা এইসব কাজ করে পার পেয়ে গেছেন। তখন এটা অন্যান্য সাধারণ মানুষের কাছে মনে হচ্ছে আমিও এটা পারি। তো ফলে এক ধরনের ইম্পিউনিটি সমাজে ছিল, যেটা এটাকে বাড়তে দেয় না, কমতে দেয় না। আমার মনে হয় যখন ওই জায়গায় রাষ্ট্র যখন দায়বদ্ধ হবে, তখন এই প্রতিটা সেক্টরের অল্প অল্প করে পরিবর্তনগুলো আসবে। আর এই পরিবর্তন কিন্তু উন্নত বিশ্বেও এসে শেষ হয়নি। আমাদের বুঝতে হবে ওখানেও একজন নারী, দেখেন আমেরিকাতে যে প্রেসিডেন্সিয়াল ইলেকশন হলো, দুবার করে দুজন নারীর সামনে আসলো, তারা কিন্তু পারেননি। অন্যান্য অনেক কারণ রয়েছে, তার ভেতরেও কিন্তু নারীর গ্রহণযোগ্যতা একটা কারণ বটেই। তাহলে আমি বলবো এটা শুধু যে আমাদের এখানে তা নয়, বাইরের ফাইটগুলো আরেক রকম, আমাদের ফাইটগুলো আরেক রকম। সেই জায়গা থেকে আমরা কিভাবে বের হয়ে আসতে পারি সেটা নিয়ে আপনারা কাজ করছেন এবং সারা বিশ্বে কাজ হচ্ছে। আমি শিরিন পারভিন হক, আপনার কাছে একটা বিষয় জানতে চাই, যেটা হচ্ছে যে বর্তমানে বৈষম্য বিরোধী একটা আন্দোলন এবং তার ফলাফল এখন আমরা পুরো সমাজেই দেখতে পাচ্ছি। সেই ফল সমাজের নানা অংশের মতো নারী বৈষম্য কমাতেও কতটা কাজ করবে, কেমন আশাবাদী আপনি? কঠিন প্রশ্ন, কারণ আমরা দেখলাম বৈষম্য বিরোধী আন্দোলনের সময় আমাকে যেটা খুব উৎসাহিত করেছে, পুলকিত করেছে, সেটা হলো হাজার হাজার মেয়েরা রাস্তায় ছিল। এবং প্রথম কিন্তু রোকেয়া হল থেকে মেয়েরাই বেরিয়ে এসেছিল, এবং মেয়েরা কিন্তু বড় ভূমিকা ছিল, কিন্তু বিশাল বিশাল ভূমিকা, তাদের রাস্তাঘাটে সব জায়গায় তারা ছিল। কিন্তু তারপরে কি হলো? এখন মেয়েগুলি কোথায় গেল? এখন কেন আমরা তাদেরকে গুরুত্বপূর্ণ জায়গায় দেখছি না? দুইজন উপদেষ্টা নেওয়া হলো ছাত্রদের মধ্যে থেকে, শিক্ষকদের মধ্যে, শিক্ষার্থীদের মধ্যে থেকে, একজন তো নারী হতে পারত। সেটাও একটা সিগন্যাল দেয় যে নারীদেরকে সেইভাবে আমরা, যেভাবে তারা অংশগ্রহণ করেছে সেটার স্বীকৃতি আমরা দিলাম না। তো এটা তো খুবই দুঃখজনক। আমি আশা করছি এই যে সংস্কার কমিশনগুলো হয়েছে তার মধ্যে থেকে একটা সুপারিশ অবশ্যই থাকবে যে নারী শিক্ষার্থীদের প্রতিনিধিত্ব বাড়াতে হবে সরকারের মধ্যে। সেই জায়গাটা আপনি গুরুত্ব দিচ্ছেন। আমি অধ্যাপক ডক্টর তাসনিম সিদ্দিকী, আপনার কাছে যে বিষয়টা জানতে চাই যে একটা আধুনিক সমাজ প্রতিষ্ঠা আসলে নারীর এগিয়ে আসাটা কতটা জরুরি বা তাদের সমতা প্রতিষ্ঠাতে কতটা জরুরি? আমি একটু আপার প্রশ্নটার থেকে একটু টানি। সেটা হচ্ছে যে এই যে আমাদের মেয়েগুলো, আমার ছাত্রী বেরিয়ে এসছে, যার জন্য আমরা গিয়ে দাঁড়ালাম এই ডিবি অফিসের সামনে, এই যে ছাত্রী বেরিয়ে এসছে, আপনি যদি তাদের কথাগুলো খেয়াল করেন যে সামনে স্বাধীনতা, পেছনে পুলিশ, আমি কোন দিকে যাব, এর চেয়ে বড় আমি সামনে এগুবো। তো এই নারী সামনেই আগাবে, এই নারীকে আপনি আটকে রাখতে পারবেন না। ভাষা আন্দোলনের দিকে তাকান, ভাষা আন্দোলনে কি হয়েছিল? 154 ধারা যে ভঙ্গ হলো, সেটা কারা করেছিল?
মহিলারা 4 জন করে মহিলা বেরিয়ে গেছেন, কিন্তু যেই ভাষা আন্দোলনের উদ্দেশ্য প্রতিষ্ঠিত হলো সেই নারী কিন্তু পিছিয়ে গেল। যুদ্ধের সময় দেখেন আমরা শুধু নারীকে, নারী বীরাঙ্গনা, নারী রেপ, ওই জায়গাটায় আমার ডিসকোর্সটাকে রাখি, কিন্তু তার যে অংশগ্রহণ, সে যদি ইনফরমেশন ডিসেমিনেট না করতো মুক্তিবাহিনীকে, যুদ্ধের মূল জায়গাটায় কিন্তু তারা কন্ট্রিবিউট করেছে, যুদ্ধেও কন্ট্রিবিউট করেছে, কিন্তু ওই রোলগুলোকে হাইলাইট না করে তার দুর্বল রোলগুলোকে হাইলাইট করি। তো এটা রাষ্ট্রের ব্যর্থতা। এবারের আন্দোলনেও রাষ্ট্র সেই ধরনের ব্যর্থতারই পরিচয় দিয়েছে। যদিও এটা আমার রাষ্ট্র, আমি এখন এটার ইয়েতে রয়েছি, তারপরেও প্যাট্রিয়ার্কি এটার ওপর দিয়ে এসে উঠে বসেছে যে তার পুরাতন চরিত্র নিয়ে এখানে কাজ করছে। তো আমরা সেই পুরাতন চরিত্রটা ভাঙবো এবং নারীরাই ভাঙবে, এইসব নারীই ভাঙবে। এবং সেখানে অ্যাডভাইজারের পদ, রাষ্ট্রের সহযোগিতাটা পাচ্ছি না কেন, বা এই জায়গাটাতে কেন আসলে সেই মুক্তিযুদ্ধ থেকে শুরু করে বৈষম্য বিরোধী আন্দোলন পর্যন্ত নারীরা তাদের স্বীকৃতিটা পাচ্ছে না? এটা হচ্ছে আদায় করতে হবে যুদ্ধ করে। কোনো বাচ্চা না কানলে মা দুধ দেয় না, এটা মনে রাখতে হবে। আমাকে কেউ দিয়ে দিবে এটা হবে না। এই নারীকে সংঘবদ্ধভাবে যেভাবে আন্দোলন করেছে সেভাবে আন্দোলন করতে হবে। যেভাবে এখন যে ছাত্র নেতারা আমি দেখছি যারা, তারা যে কোনো একটা কিছু হলেই একটা মতামত দিচ্ছেন, নারী যে আছেন যারা অংশগ্রহণ করেছিলেন তাদেরকে এখন ওই জায়গায় যেতে হবে, তাদেরও একটা করে চিৎকার দিতে হবে। কেউ আমাকে সুযোগ দিবে সেটার অপেক্ষা করলে সুযোগ আসবে না। এরা যোগ্য, দক্ষ, এদেরকে আর ওই জাস্ট অন্য কেউ দিবে ওই জায়গায় থাকলে চলবে না, জোর করে আদায় করে নিতে হবে। জোর করে আদায় করার ক্ষেত্রে যে আমি বলবো আমরা যারা অনেক দূরে এগিয়ে গেছি তারাও যে জোর করে আদায় করে নিতে শিখেছি তা নয়, আমরাও পিছনে পড়ে থাকি। হ্যাঁ, তো সুতরাং এটা হচ্ছে একটা কালচার, এটা হচ্ছে একটা সংস্কৃতি, যে সংস্কৃতি ভেঙে নিজেকে একটা ওই ধরনের অ্যাগ্রেসিভ জায়গায় নারীকে নিয়ে যেতে হবে। সেই কথাটা বলছিলেন। আর ছোট্ট করে যদি একটু শুনি যে আধুনিক এই সমাজ প্রতিষ্ঠায় নারীর ভূমিকাটা কেমন হওয়া জরুরি? একেবারে আমি তো বলবো নারীর ভূমিকাটা মুখ্য। আপনি যদি নারী পুরুষ সেভাবে চিন্তা করেন, এখানে যে ডুয়াল রোলটায় মহিলা থাকেন, একদিকে তিনি কর্মক্ষেত্রে কিন্তু সেই অবদানটা রাখছেন, অন্যদিকে বাড়ির ভেতরে যে অবদানটা রাখছেন সেটাও কিন্তু একটা সন্তান বা একটা যা কিছু যেটাকে অ্যাঙ্কার করে থাকা, পুরুষের বিভিন্ন রকমের সহিংসতার শিকার হয়েও পরিবারকে ওই মুখটা দেয়া যে পরিবার প্রয়োজন, পরিবার প্রয়োজন, বাচ্চা কাচ্চাদের এই জায়গাগুলো সমস্তকে ধরে রাখেন নারী। তো সুতরাং নারী যেমন বাইরে তেমনি কর্মক্ষেত্রে তেমনি সামাজিক কর্মকাণ্ডে প্রতিটা জায়গায় নারীর ভূমিকা পুরুষের আগে। কিন্তু আমরা সেই জায়গাগুলো সম্পর্কে নিজেরা সচেতন না, আমাদের নিজেদের সচেতন হয়ে অ্যাসার্ট করতে হবে, তাহলে আসলে আমাদের আরো অনেক দূর এগিয়ে যাওয়া সম্ভব। আমি এই প্রসঙ্গে একটা স্লোগান মনে আসলো, এটা নারী আন্দোলনেরই একটা স্লোগান। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের মেয়েরা শুরু করেছিল শিকল ভাঙার পদযাত্রা, এবং সেখানে একটা স্লোগান আমাকে খুব নাড়া দিয়েছে, সেটা হলো পুরুষের ক্ষমতা ভেঙে গড় সমতা। তো ও যেটা বলেছে যে বারবার যে পুরুষের আধিপত্য, এটা তো ভাঙতে হবে, পুরুষকেও ছাড়তে হবে। পুরুষও যদি না ছাড়ে ক্ষমতা, তাহলে কিন্তু সমতার সম্ভাবনা ক্ষীণ। তো সেই জন্য এটা উভয় পক্ষকে মিলে কাজটা করতে হবে। আপনার কাছে আমাদের সময় প্রায় শেষের দিকে, একটা বিষয় ছোট্ট করে জানতে চাই, এই যে দিবস পালনের মধ্য দিয়েই কি নারীর প্রতি সহিংসতা বন্ধ, সচেতনতা তৈরি, এগুলো সীমাবদ্ধ থাকবে, নাকি আসলে সরকারের পক্ষ থেকে আরো কোনো টেকসই পদ্ধতি হোক, ব্যবস্থা হোক নেওয়া হবে যাতে এই নারীর এগিয়ে যাওয়াটা আরো বেশি মসৃণ হয়? ঘটনাটা তো প্রতিদিনের, সুতরাং আন্দোলনটাও প্রতিদিনের হতে হবে। একটা দিবসকে আলাদা করে পালনের উদ্দেশ্য হলো জিনিসটাকে আরো বেশি হাইলাইট করা, কিন্তু তার মানে না যে এই দিবস পালনের মধ্যে দিয়েই শেষ হয়ে গেল। অনেক কাজ যেটা সারা বছর ধরেই করতে হবে এবং আপনারা সেই কাজ করে যাচ্ছেন। অসংখ্য ধন্যবাদ শিরিন পারভীন হক আপনাকে, এবং অসংখ্য ধন্যবাদ অধ্যাপক ডক্টর তাসনিম সিদ্দিকী আপনাকে আমাদের অনুষ্ঠানে যুক্ত হওয়ার জন্য এবং নানা বিষয় নিয়ে আলোচনা। আমার ধারণা নারীরাও অনেক সচেতন হবেন এই বিষয়গুলো জেনে। আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাদের আজকের অনুষ্ঠানে যুক্ত থাকার জন্য। যেটা বলছিলেন আমাদের আলোচকরা আজকে, যে নারীদেরকে অধিকার কেউ দিয়ে দেবে না,
নিজের অধিকার নিজেকেই প্রতিষ্ঠা করতে হবে এবং নিজের অধিকারের জন্য নিজেকে লড়তে হবে এবং নিজের উপর আত্মবিশ্বাস রেখে এগিয়ে যেতে হবে সমাজে। তাহলেই আমরা একটা আধুনিক সমাজ গড়ে তুলতে পারবো, নারীদের জন্য একটা নিরাপদ পরিবেশ আমরা তৈরি করতে পারবো। দর্শক, আমাদের আজকের আয়োজনে যুক্ত থাকার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ। আজকের অনুষ্ঠান এখানেই শেষ করছি।